ইরানিরা যদি বিভিন্ন পাহাড় পর্বতের দিকে তাকে আইআরজিসির লিডাররা যদি অবস্থান নিয়ে নেয়, বাংকার টাঙ্কার করে, তাদের তাবু টাবু করে, তাইলে ওইখানে গিয়ে বম্বিং করেও এয়ারফোর্সের আমেরিকা এবং ইসরায়েল এয়ার স্ট্রাইকিং করেও কিন্তু সেখানে সুবিধা করতে পারবে না, এটা আমি একেবারে নিশ্চিত। আর দেশও বিশাল, এত বড় একটা বিশাল দেশকে কভার করা আমেরিকান সোলজারদের পক্ষে বা ইসরায়েলি লোকজনের পক্ষে, ওয়ারমঙ্গার যারা, এটা সম্ভব না তাদের পক্ষে। সিম্পলি ইট ইজ এন ইম্পসিবিলিটি। ইরান কিন্তু ভেনিজুয়েলা না যে আমেরিকা এখান থেকে প্রেসিডেন্টকে ধরে নিয়ে নিউ ইয়র্কে রেখে দিবে বা ওয়াশিংটন ডিসিতে আটকে রাখবে। টোটালি অঙ্কে ভুল করেছে। সবচেয়ে বড় কথা, হরমুজ প্রণালী, একজন বিশেষজ্ঞ আমাদের দেশে একজন বলছেন, ওনার নামটা বলতে চাই না, উনি এয়ারফোর্সের একজন অফিসার, উনি এসে বলছেন আখেরে হরমুজ প্রণালী ইরান কন্ট্রোলে রাখতে পারবে না। আরে বাবার দরকার নাই কন্ট্রোলে রাখার, ছেড়ে দিল। হরমুজ প্রণালী জোর করে ব্যাকেট করলো আমেরিকান ট্রুপস আইসা বা আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার এসে ব্যাকেট করলো হরমুজ প্রণালী, ইটস অল রাইট। কিন্তু দরকার নাই তো, ইরানিরা ওই হরমুজ প্রণালীতে অহরহ যে কোনো সময় মিসাইল স্ট্রাইক করবে। তো মিসাইল স্ট্রাইকিং যদি শুরু করে হরমুজ প্রণালীর উপরে, ওই প্রণালীর উপর যে কোনো শিপমেন্ট যাবে, তেলের জাহাজ, কোন ওয়েল ভেসেল যাবে? ভয়ই তো যাবে না। আর ইরানিরা তো তাক পেতে থাকবে যে কোন ধরনের ওয়েল ভেসেল যাইতে লিডের উপরে মারবে, এই ওয়েল ভেসেলের উপরে, অর্থাৎ তেলবাহী শিপমেন্টের জাহাজের উপরে মারবে। তো অনেকেই যে বলছে যে আসলে ইরানের সক্ষম, মানে ইরানের যে অবস্থান, সেই অবস্থানে ইরান এদের বিরুদ্ধে খুব বেশি দিন যেতে পারবে না। কিন্তু আবার অনেকে বলছে যে আমেরিকা খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবে না, তাদের কাছে যেটা আছে, যে অস্ত্রশস্ত্র আছে, সেটা দিয়ে আসলে ইরানের ব্যাপারে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না। তারা এই জন্যই চাচ্ছে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আবার আমি আপনাকে বলি যুদ্ধটা কিন্তু এখন আর ছোট্ট জায়গায় নেই। অলরেডি ইরান কিন্তু আমেরিকান যত আপনার সামরিক এস্টাবলিশমেন্ট গুলো আছে, মিলিটারি এস্টাবলিশমেন্ট, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, তারপর আপনার ওমান, সব জায়গাতে অ্যাটাক করেছে ইরান মিসাইল দিয়ে। তো সুতরাং কিন্তু যুদ্ধটা কিন্তু শুধু একটা দুইটা দেশের মধ্যে বিস্তৃত হয় নাই, যুদ্ধ কিন্তু এখন পশ্চিম এশিয়ার সব দেশ যুদ্ধে জড়িত হয়ে গেছে, যুদ্ধ ছড়িয়ে গেছে, এবং এটা এশিয়াকেও টাচ করতে পারে। কারণ ইরানের সাথে বর্ডার হলো আফগানিস্তানের, ইরানের সাথে বর্ডার হলো পাকিস্তানের, সুতরাং খুবই সেন্সিটিভ এই যুদ্ধ, এবং এটা আস্তে আস্তে কিন্তু এটা ছড়তেছে। এত বড় যুদ্ধ যে আকারে ছড়ছে, সেটাকে টেনে আবার ক্লোজ করা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে বিশাল দুরূহ ব্যাপার, নো ডাউট অ্যাবাউট ইট। এবং আরেকটা জিনিস, কাতারের কিন্তু তেল নাই, কাতারের এলএনজি, মানে এই এলএনজি তো সমস্যা হয়ে গেছে, এলএনজি শর্ট ওই ট্যাঙ্কারের উপরে মেরে বসছে, গ্যাস, ও গ্যাস ফিল্ড যেটা এলএনজির ফিল্ডের উপরে মেরে গেছে, এবং স্টপ, আজকে 2 দিন যাবত এলএনজি উত্তোলন করতে পারছে না। আপনি বুঝতে পারছেন ফুয়েলের দাম কত যাবে সারা ওয়ার্ল্ডে? ফুয়েলের দাম, জ্বালানির দামের উপরে কিন্তু নির্ভর করে আপনার ইকোনমি। So economy is going to be collapsed, not the economy of a particular country, but the global economy is going to be collapsed. Who will take this responsibility? বাংলাদেশে তো অনেক বড় একটা চাপ পড়বে, রেমিটেন্স যে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প যে এককভাবে এই নেতানিয়াহুর পরামর্শে নেতানিয়াহু কানের মধ্যে ফু দিছে আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে নেমে গেছেন, কিন্তু who will take the responsibility of the serious economic depression which has already come in the world market, in the world economy? সে কে দায়ী হবে এটার জন্য? ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করবে। এবং ডোনাল্ড ট্রাম্পকে কি করবে জানেন? ওই যে ভিয়েতনাম যুদ্ধে যখন আমেরিকান সৈন্যরা আহত হইয়া, হাজার হাজার সৈন্য নিহত হইয়া আহত হইয়া আমেরিকাতে ফেরত গেছে, তখন আমেরিকান সাধারণ নাগরিক কি করেছে সেটা জানেন? তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন জনসন, তার বিরুদ্ধে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে তাকে প্রসিকিউট করছে, অর্থাৎ নাগরিকের আইন, যেটাকে পিপুলস কোর্ট বলে, তার বিরুদ্ধে পিপুলস কোর্ট করেছিল লিন্ডন জনসনের বিরুদ্ধে। আমি তো দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাধারণ মানুষ আবার ওই পিপুলস কোর্ট বসাবে, যে ইউ আর দ্য কালপ্রিট হু ইজ রেসপন্সিবল ফর দ্য কিলিংস অফ দ্য আমেরিকান ট্রুপস এন্ড ফর এক্স্যাক্টলি মেকিং দ্য ইকোনমিক ডিপ্রেশন। এই লোকটা ফেস করতে হবে তাকে। জি, ফরহাদ ভাই, এখানে এখন ইরান যে মধ্যপ্রাচ্যে ইয়েগুলোতে, আমেরিকান ঘাঁটিগুলোতে আঘাত করছে, তো সেখানে তো আসলে সেখানেও তো একটা অস্থিরতা তৈরি হয়েছে, তো সেটা আসলে ইরানের উপর কোনো প্রভাব পড়বে কিনা?
কারণ মিডল ইস্টে তো বেশি কোন প্রশ্নটা আপা আর একটু বলেন, আমি একটা পয়েন্ট দেখতেছিলাম শুধু। আচ্ছা, আমি বলছিলাম যে মিডল ইস্টে যেভাবে আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত করছে ইরান, তো সেখানে একটা জি। নেগেটিভ প্রভাব পড়বে কিনা ইরানের উপর মানুষের? এটা তো নেগেটিভ প্রভাব ইরানের উপরে পড়বে, টোটাল সারা পৃথিবীর উপরে পড়বে, হুম। কারণ ওই তেল সমৃদ্ধ দেশগুলোর উপরে যে অ্যাটাক যে করেছে, আপনি তাই না? দেখেন আর আরেকটা 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 পয়েন্ট বলি, আমেরিকা যে এত বড় বড় গলা, আমেরিকা তো তাদের যে তাদের যে মিলিটারি বেস গুলো আছে মিডল ইস্টে, যেমন সৌদি আরবে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, আরব আমিরাতে আছে, বাহরাইনে আছে, ওমানে আছে, কই এটা তো মিলিটারি বেস গুলো তো তাদের তাদের তাই না? এগুলো তো যেই রাষ্ট্রে আছে তাদের না, এটা আমেরিকান ভূখণ্ড ধরতে হবে, আমেরিকায় এটা মিলিটারি বেস। তো কই তারা তো পারলো না, আমেরিকা তো তাদের মিলিটারি বেস গুলোকে মধ্যপ্রাচ্যের যে সামরিক স্থাপনা গুলো একটারও তো সিকিউরিটি দিতে পারে না। ইরাকের উপর আক্রমণ হয়েছে, ইরাকের আমেরিকান মিলিটারি বেসের উপর আক্রমণ হয়েছে, কই আমেরিকা তো পারলো না, এত বড় শক্তিধর দেশ। America is not in a position even to protect their military bases in different parts of the Arab Peninsula. পারে নাই কেন? আমরা দেখতে পাচ্ছি যে লেবাননে অলরেডি ৩০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মানে জাতিসংঘের শরণার্থী সংস্থা এটা জানিয়েছে। তো সেখানে লেবাননে, লেবাননে, হ্যাঁ। রাইট, এটা এটা বর্ডারিং কান্ট্রি, এটা হুম, ইসরায়েলের বর্ডার কান্ট্রি, এবং ইসরায়েলও কিন্তু এখন আতঙ্কে পড়েছে। একটা ভালো কথা, আপনার এই প্রশ্নটাতে আমার চমৎকার একটা প্রশ্ন করেছেন, এবং এতে থেকে আমার একটা পয়েন্ট মনে হয়ে গেছে। আমি আজকে সকালবেলা একটা নিউজ দেখছিলাম, এবং হুম, সেটাতে আমি দেখতে পেলাম কি জানেন, এই যে আপনার লেবাননের বর্ডারের কাছে ইসরায়েলের যে গ্রামগুলো আছে, সেখান হুম, থেকে ৭৭টা গ্রাম থেকে তারা ইসরায়েলিরা তাদের লোকজনকে সরিয়ে ফেলেছে। কারণ এখানে লেবাননের হিজবুল্লাহ তাদেরকে অ্যাটাক করেছে, তারা ইয়েমেনের হুতিরা অ্যাটাক করেছে, হুম। সরি, বুঝতে পেরেছেন? সুতরাং ইসরায়েল কিন্তু আরামে নেই, এবং ইসরায়েলের প্রেসিডেন্ট এবং আক্রান্ত, ইসরায়েলের এয়ারফোর্স সদর দপ্তর আক্রান্ত হয়েছে, ইসরায়েলের যে সবচেয়ে বড় এয়ারপোর্ট যেটা বেন গরিয়ান, ডেভিড বেন গরিয়ান এয়ারপোর্ট আক্রান্ত হয়েছে। তারা শুধু সীমিত আকারে এখন এয়ারপোর্টটা চালাইছে হাই সিকিউরিটির মাধ্যমে। সুতরাং অল ফরেন কানেকশন অফ ইসরায়েল ইজ গোয়িং টু বি স্টপড অলমোস্ট অ্যাবসলিউটলি। তো অনেকে বলছে যে নেতানিয়াহু সে ইসরায়েলে নাই এখন। উনি কানাডা আছে বা না না, অন্য সেটা নাই, সে ইসরায়েলে আছে, বাট হি ইজ আন্ডার এ স্ট্রং প্রোটেকশন অফ দ্য মিলিটারি। এবং আজকে সকালের দিকেও সে ভিজিটে বাইরে ছিল, তো বের হয়ে ভদ্রলোক বেশিক্ষণ ভদ্রলোক কি বলবো, সে তো একটা শয়তান, হি ইজ এ ডেভিল। I'd like to quote it and use this word devil. এ ডেভিল কিছু সকালবেলার দিকেও কোথায় যেন গিয়ে গিয়ে ঘুরছে, পরিদর্শন করছে। কিন্তু বুঝতে হবে, আমি আবারও বলি, ইরান কিন্তু ইসরায়েলের মতো বিড়ালের লেজুরের মতো ছোট্ট একটি দেশ না। আমি যদি ভুল না করে তাহলে জিওগ্রাফিক্যালি ইরান ইজ গ্রেটার দেন পাকিস্তান। হ্যাঁ, ইরান জিওগ্রাফিক্যালি অনেক বড় একটা দেশ। বিশাল দেশ। আপনার শহরগুলা কয়টা? সিরাজ, নিশাপুর, ইস্পাহান, তাবরিজ, তারপরে আপনার তেহরান, হ্যাঁ, খোরাসান, বিশাল বিশাল শহর, বিশাল দেশ, ৫,০০০ বছর আগের সভ্য দেশ। এটা কি মানে আমেরিকার মতো ইয়াঙ্কি জাতি, যে ব্রিটেন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড থেকে এসে ব্ল্যাচ্ছ হিসাবে আসছে এখানে রেড ইন্ডিয়ানদের জায়গা দখল করে অন্যের ভূমিতে থাকে? আপনি যে দেশে থাকেন ওরা তো মানুষের জাত না, ওরাই তো সব করে করেছে। বাংলায় বলতেছি, বুঝবে না ইংরেজরা, আপনার কোনো অসুবিধা নাই। ওরাই তো সবচেয়ে খারাপ, ওরা কানাডা দখল করছে, আমেরিকা দখল করছে, অস্ট্রেলিয়া দখল করছে, নিউজিল্যান্ড দখল করছে। এগুলা কি ব্রিটিশ, স্কটিশ এবং আইরিশদের বাপের জায়গা?